আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। খামেনি মারা গেলেও যুদ্ধ চলবে, ইরানি স্ট্র্যাটেজি। খামেনি, পুতিন, শির যুদ্ধ জোট আসছে। ডলারের দরপতন ও ট্রাম্পের অবস্থান, নেপথ্যে কি? আয়রন ডোমেও এবার কাজ হবে না। সর্বশেষ থাকছে, যুদ্ধ জিততে মাসে ৫০,০০০ রুশ সেনার ক্ষয়ক্ষতি চাই জেলেন্সকি। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। খামেনি মারা গেলেও যুদ্ধ চলবে, ইরানি স্ট্র্যাটেজি। ইরান সরাসরি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত কৌশলকে সামনে রেখে যুদ্ধকালীন প্রস্তুতি নিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কায় আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইরান গঠন করেছে ৩ স্তরের বিশেষ নেতৃত্ব কাঠামো। এই নেতৃত্বের ধারণা নেওয়া হয়েছে ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ মুতা যুদ্ধ থেকে। সেই যুদ্ধে মাত্র ৩,০০০ মুসলিম সৈন্যের বিপরীতে রোমান বাহিনীর সংখ্যা ছিল প্রায় ২ লাখ। নেতৃত্বশূন্য রাখা যাবে না, এই বাস্তবতা উপলব্ধি করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ জন সেনাপতি নিয়োগ করেছিলেন। যুদ্ধে একে একে ৩ জন সেনাপতি শহীদ হলে খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু নেতৃত্ব গ্রহণ করেন এবং শেষ পর্যন্ত মুসলমানরা বিজয় অর্জন করে। ইরানও ঠিক একই কৌশল অনুসরণ করছে। আমেরিকার হামলায় যদি প্রথম স্তরের নেতৃত্ব ধ্বংস হয়, তবে দায়িত্ব নেবে দ্বিতীয় স্তর। দ্বিতীয় স্তর ব্যর্থ হলে তৃতীয় স্তর নেতৃত্ব গ্রহণ করবে। ইরানের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, কোনো অবস্থাতেই নেতৃত্বশূন্য থাকবে না। তবে এই ৩ স্তরের নেতৃত্বে কারা থাকবেন তা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। গণমাধ্যমের খবরে ধারণা করা হচ্ছে, যুদ্ধকালীন পরিস্থিতিতে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেরাই বাবার দায়িত্ব সামলাতে পারেন। গুঞ্জন রয়েছে, বর্তমানে খামেনি নিরাপদ বাংকারে অবস্থান করছেন এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন তার পুত্ররা। এ নিয়ে আলোচনায় রয়েছেন মুস্তফা খামেনি ও মাসুদ খামেনি। বর্তমানে ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর কে ইরানের নেতৃত্ব দেবেন তা নিয়েও চলছে জোর আলোচনা। মাসুদ খামেনি বাবার অফিসের দৈনন্দিন কার্যক্রম সামলাচ্ছেন বলে একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে। কিছু সূত্র বলছে, সংকটকালে তিনি প্রক্সি নেতার ভূমিকা পালন করছেন। অন্যদিকে মুস্তফা খামেনি ইরানের ক্ষমতা কাঠামোর ভেতরে তুলনামূলকভাবে বেশি প্রভাবশালী বলে মনে করা হয়। অনেক ইরানি তাকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখেন। যদিও দেশটির সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতা বংশানুক্রমিকভাবে নয়, বিশেষজ্ঞ পরিষদের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকেন। বিশ্লেষকদের মতে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে ইরান যে কোনো পরিস্থিতির জন্যই প্রস্তুত থাকতে চাইছে, আর সেই প্রস্তুতির অংশ হিসেবেই এই ৩ স্তরের নেতৃত্ব কাঠামো। খামেনি, পুতিন, শিয়ের যুদ্ধ জোট আসছে। বিশ্ব রাজনীতিতে আর একা নয় ইসলামী বিপ্লবের দেশ ইরান। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে রক্ষায় কৌশলগত সুরক্ষা বেষ্টনী গড়ে তুলেছে চীন ও রাশিয়া। পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তেহরানকে সঙ্গে নিয়ে মহাজোট গঠন করেছে বেইজিং ও মস্কো। তেহরান, বেইজিং ও মস্কোর এই সমঝোতা শুধু কূটনৈতিক বার্তা নয়, বরং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে এক ধরনের যুদ্ধ ঘোষণার সমান। নিষেধাজ্ঞা, সামরিক চাপ ও ডলারকেন্দ্রিক ব্যবস্থার বিরুদ্ধে নতুন বৈশ্বিক লড়াইয়ের সূচনা করেছে এই জোট। বিশ্লেষকদের মতে ৩ দেশের এই মহাজোট বিশ্ব রাজনীতির মানচিত্র পাল্টে দিতে পারে। এর সরাসরি প্রভাব পড়বে আন্তর্জাতিক রাজনীতি, বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থায়। ভূ রাজনীতির দাবার বোর্ডে নেমে এসেছে এক নাটকীয় ভূকম্পন। তেহরান, বেইজিং ও মস্কোতে একযোগে ঘোষিত হয়েছে একটি ব্যাপক কৌশলগত চুক্তি, যা একবিংশ শতাব্দীর ভূ রাজনীতিতে নতুন মোড় নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। এই চুক্তি কেবল কাগজে কলমে সমঝোতাময়। গত ২ দশক ধরে ৩ দেশের ক্রমবর্ধমান সহযোগিতারই এটি স্বাভাবিক পরিণতি। এই প্রথম একটি সমন্বিত কাঠামোর ভেতরে আনুষ্ঠানিকভাবে একত্র হল ৩ শক্তি। পারমাণবিক সার্বভৌমত্ব, অর্থনীতি, জ্বালানি, সামরিক সমন্বয় এবং কূটনৈতিক কৌশলে অভিন্ন অবস্থান নিতে চায় তারা। তেহরানের ভাষায় এটি পারস্পরিক শ্রদ্ধা ও সার্বভৌম স্বাধীনতার প্রতিশ্রুতি। একতরফা নিষেধাজ্ঞা ও জবরদস্তির বিরুদ্ধে এই জোট একটি রাজনৈতিক ঢাল। যদিও এটি ন্যাটোর আর্টিকেল 5 এর মতো সরাসরি সামরিক প্রতিরক্ষা চুক্তি নয়, তবুও এর বার্তা
বার্তা স্পষ্ট। এই ঘোষণা এসেছে এমন এক সময়ে যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা চরমে। মার্কিন সামরিক হুমকি ও মধ্যপ্রাচ্যে রণতরী মোতায়েনের প্রেক্ষাপটে এই জোট ইরানের জন্য একটি কৌশলগত সুরক্ষা বলয়। দীর্ঘদিন আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন থাকা ইরান এখন জাতিসংঘের 2 স্থায়ী সদস্যের সমর্থন দাবি করতে পারছে। এর প্রভাব ইরাক, সিরিয়া ও পারস্য উপসাগরের নিরাপত্তা সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে। অর্থনৈতিক দিক থেকেও এই জোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডলার ও সুইফট নির্ভরতা কমিয়ে বিকল্প লেনদেনের পথ খুলছে 3 দেশ। চীন ও রাশিয়ার বিনিয়োগ ও বাজারে আরও সহজে পৌঁছবে ইরানের জ্বালানি সম্পদ। যদিও এটি আনুষ্ঠানিক সামরিক জোট নয়, তবুও যৌথ নৌমহড়া ও গোয়েন্দা তথ্য বিনিময়ে নতুন মাত্রা যোগ হয়েছে। ভারত মহাসাগর ও উপসাগরীয় অঞ্চলে এই সহযোগিতা ইতিমধ্যেই দৃশ্যমান। দীর্ঘমেয়াদে এই মহাজোট বিশ্ব রাজনীতিকে বহুমুখী মেরুকরণের দিকে নিয়ে যাবে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। চ্যালেঞ্জের মুখে পড়ছে আমেরিকার একক প্রভাব। পূর্ব ও পশ্চিমের বাইরে গড়ে উঠছে নতুন শক্তির সমীকরণ। ইরান, চীন ও রাশিয়ার এই সমঝোতা শুধু 3 দেশের নয়, এটি পুরো পশ্চিমা বিশ্বের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। এর মধ্য দিয়েই ভূ রাজনীতির মঞ্চে শুরু হলো এক নতুন অধ্যায়, যেখানে ক্ষমতার কেন্দ্রে ইরান। ডলারের দরপতন ও ট্রাম্পের অবস্থান। নেপথ্যে কি? চলতি সপ্তাহে ইউরোর বিপরীতে ডলারের দর 4.5 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন দুর্বল ডলার খুব ভালো কাজ করছে। তবে পরদিনই মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট শক্তিশালী ডলারের পক্ষে মত দেন। বাজার বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের এই মন্তব্য একটি ইঙ্গিত। তিনি বাণিজ্য ঘাটতি কমানো এবং মার্কিন উৎপাদন খাতকে শক্তিশালী করতে ডলারের মান কম থাকাকেই ইতিবাচক হিসাবে দেখছেন। নিউ ইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়, ডলারের মান কমার প্রভাব বহুমুখী। এতে মার্কিন রপ্তানিকারকদের প্রতিযোগিতা করার সক্ষমতা বাড়ে। তবে এর নেতিবাচক দিকও আছে। এর ফলে আমদানিকৃত পণ্যের দাম বেড়ে যায়, যা সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। ডলার বর্তমানে কতটা দুর্বল? 2025 সালের জানুয়ারিতে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে ডলার ইন্ডেক্স অনুযায়ী মার্কিন মুদ্রার মান প্রায় 12% কমেছে। এই ইন্ডেক্সে ইউরো ও ইয়েন সহ আরও 4টি মুদ্রার বিপরীতে ডলারের মান পরিমাপ করা হয়। অবশ্য 2024 সালের নভেম্বরে নির্বাচনের দিন থেকে শপথ গ্রহণ পর্যন্ত ডলারের মান প্রায় 6% বেড়েছিল। এরপর থেকেই মূলত এর পতন শুরু হয়। তবে ঐতিহাসিক প্রেক্ষাপটে ডলার এখনও খুব বেশি দুর্বল নয়। গত মঙ্গলবার রাতে ইউরোর মান 1.20 ডলার ছাড়িয়ে যায়, যা 2021 সালের পর সর্বোচ্চ। তবে 2008 সালের জুলাইয়ের 1.60 ডলারের রেকর্ডের তুলনায় এটি এখনও অনেক নিচে। ট্রাম্পের আমলে ডলারের মান কমছে কেন? গত মঙ্গলবার ডলারের মান অতিরিক্ত কমে গেছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, না, আমি মনে করি এটি চমৎকার। আমাদের ব্যবসা বাণিজ্য দেখুন। আইএনজি এর বৈদেশিক মুদ্রা কৌশলবিদ ফ্রান্সেসকো পেসোল বলেন, ট্রাম্পের মন্তব্যের প্রভাব থাকলেও ডলারের বড় দরপতন আগেই ঘটেছে। গ্রিনল্যান্ড ইস্যু নিয়ে ইউরোপের উপর নতুন শুল্ক আরোপের হুমকির পর থেকেই মূলত বিনিয়োগকারীরা মার্কিন মুদ্রা থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেন। 79 বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্টের নীতিমালার এই অনিশ্চয়তা ছাড়াও ফেডারেল রিজার্ভের নতুন প্রধান নিয়োগের বিষয়টিও এখানে বড় ভূমিকা রাখছে। বর্তমান প্রধান জেরোম পাওয়েল সুদের হার পর্যাপ্ত না কমানোয় ট্রাম্প বারবার তার সমালোচনা করেছেন। পাওয়েলের স্থলাভিষিক্ত হিসাবে যদি এমন কেউ আসেন যিনি সুদের হার আরও কমানোর পক্ষে, তবে ডলারের ওপর চাপ আরও বাড়বে। আমেরিকান অর্থনীতিতে এর প্রভাব কি? ডলার সস্তা হলে বিশ্ববাজারে মার্কিন পণ্য সস্তা হয়, যা রপ্তানি বাড়াতে সাহায্য করে। এটি মার্কিন উৎপাদন বৃদ্ধি এবং বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রে সহায়ক, যা ট্রাম্প প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। আয়রন ডোমেও এবার কাজ হবে না। ইরানের বিরুদ্ধে মুখে যতই কঠোর ভাষা ব্যবহার করুক না কেন, ইসরায়েলের ভেতরে রয়েছে চাপা আতঙ্ক। কারণ ইরানের ক্ষেপণাস্ত্র কখনোই হালকাভাবে নেওয়ার সুযোগ দেয় না। 12 দিনের যুদ্ধে ইরান ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছিল। এবারও পরিস্থিতি সহজ নয়। ইরান ও ইসরায়েলের মধ্যে সম্ভাব্য পূর্ণমাত্রার সংঘাত নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। সামরিক বিশ্লেষকদের মতে, যুদ্ধ শুরু হলে ইসরায়েলের বহুল আলোচিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মক চাপের মুখে পড়তে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, প্রয়োজনে ইসরায়েল 700টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা সহ্য করতে পারবে। তবে বিশেষজ্ঞদের মতে এই বক্তব্য বাস্তব পরিস্থিতির সম্পূর্ণ প্রতিফলন নয়। কারণ ইরানের হাতে বর্তমানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ব্যালিস্টিক
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডার রয়েছে, যার সংখ্যা ৭০০-র চেয়েও অনেক বেশি। শুধু সংখ্যাই নয়, ইরান তৈরি করেছে ১,০০০ কিলোমিটারেরও বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র, যা নিজ ভূখণ্ড থেকেই ইসরায়েলের গভীরে আঘাত হানতে সক্ষম। এর পাশাপাশি ইরানের কাছে রয়েছে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং নতুন প্রজন্মের হাইপারসনিক অস্ত্র। এই অস্ত্রগুলো অত্যন্ত দ্রুতগতির এবং গতিপথ পরিবর্তনে সক্ষম, যেগুলো প্রতিহত করার কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা এখনও পুরোপুরি বিকশিত হয়নি। অন্যদিকে ইসরায়েল নির্ভর করছে বহুস্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর। এর মধ্যে রয়েছে আয়রন ডোম, ডেভিড স্লিং, এরো ও পেট্রিয়েট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যার একটি বড় অংশ যুক্তরাষ্ট্রের সহায়তায় গড়ে উঠেছে। সাম্প্রতিক এক স্বল্পমেয়াদী সংঘর্ষে ইসরায়েল দাবি করেছিল তারা ৮০-৯০% হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছিল। তবে ওই সংঘর্ষের পর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভাণ্ডার পুরোপুরি পুনর্গঠন করা সম্ভব হয়নি, এমন স্বীকারোক্তি এসেছে দেশটির ভেতর থেকেই। বিশেষজ্ঞদের আশঙ্কা, ইরান যদি একযোগে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক অস্ত্র এবং ড্রোন হামলা চালায়, তাহলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা তা সামাল দিতে ব্যর্থ হতে পারে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে দাবি করেছেন তাদের নতুন ক্ষেপণাস্ত্রগুলো আগের তুলনায় অনেক বেশি উন্নত। তার ভাষায়, আগের সংঘর্ষে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলো ছিল কয়েক বছর পুরনো, অর্থাৎ ইরানের হাতে এখন আরও আধুনিক ও প্রাণঘাতী অস্ত্র মজুদ রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই বক্তব্য শুধু সামরিক নয়, রাজনৈতিক বার্তাও বহন করছে। তেহরান স্পষ্ট করে জানাতে চাইছে, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র যদি আবার হামলা চালায়, তার জবাব হবে আরও বিধ্বংসী। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে আরব দেশগুলোর অবস্থান। উপসাগরীয় কয়েকটি প্রভাবশালী দেশ জানিয়ে দিয়েছে তারা ইরানের বিরুদ্ধে হামলার জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না এবং ইসরায়েলের প্রতিরক্ষায়ও অংশ নেবে না। সব মিলিয়ে বিশেষজ্ঞদের মত, ইরান ইসরায়েল যুদ্ধ কোনো সংক্ষিপ্ত বা সীমিত অভিযান নাও হতে পারে, বরং এটি দীর্ঘস্থায়ী ও ব্যাপক সংঘাতে রূপ নিতে পারে, যার প্রভাব পড়বে ইসরায়েলের অর্থনীতি, অবকাঠামো ও জাতীয় স্থিতিশীলতার ওপর। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, কেবল নিখুঁত হামলা ও আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার উপর ভর করে ইরানের মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্রধারী দেশের সঙ্গে যুদ্ধে যাওয়া সহজ হবে না। ভুল হিসাব হলে এই সংঘাতের ক্ষতি প্রত্যাশার চেয়েও অনেক বেশি হতে পারে। যুদ্ধ জিততে মাসে ৫০,০০০ রুশ সেনার ক্ষয়ক্ষতি চাই জেলেন্সকি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে অচলাবস্থা ভাঙতে তার কৌশল হল রুশ বাহিনীর ক্ষয়ক্ষতির মাত্রা এমন পর্যায়ে নেওয়া যাতে মস্কো প্রতি মাসে যত সেনা পাঠাতে পারে তার চেয়ে বেশি ক্ষতি হয়। তার লক্ষ্য প্রতি মাসে প্রায় ৫০,০০০ রুশ সেনার হতাহত। সম্প্রতি সামরিক সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে জেলেন্সকি বলেন, ইউক্রেনীয় ইউনিটগুলোর কাজ হল দখলদার বাহিনীর এমন ক্ষয়ক্ষতি নিশ্চিত করা যাতে রাশিয়া মাসে যত নতুন সেনা পাঠাতে পারে তার চেয়ে বেশি হারায়। আমরা মাসে ৫০,০০০ ক্ষয়ক্ষতির কথা বলছি, এটাই সর্বোত্তম মাত্রা। জেলেন্সকি দাবি করেন, ভিডিও বিশ্লেষণে দেখা গেছে ২০২৫ সালের ডিসেম্বরে ৩৫,০০০ রুশ সেনা নিহত বা গুরুতর আহত হয়েছে, যা নভেম্বরে ৩০,০০০ এবং অক্টোবরে ২৬,০০০ ছিল। তবে ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্ডার সিরস্কি তুলনামূলকভাবে সংযত ভাষায় বলেন, ডিসেম্বরে নিশ্চিত নিহতের সংখ্যা ৩৩,০০০-এর বেশি। ইউক্রেনের দাবি, ২০২২ সালে পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার ১২ লাখের বেশি সেনা নিহত বা অক্ষম হয়েছে। অন্যদিকে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ SCISS-এর একটি বিশ্লেষণে বলা হয়েছে, রাশিয়ার মোট হতাহতের সংখ্যা ১২ লাখ, যার মধ্যে অন্তত ৩,২৫,০০০ নিহত। ইউক্রেনের হতাহত প্রায় ৬ লাখ, যার মধ্যে ১,৪০,০০০ পর্যন্ত নিহত হতে পারে বলে ধারণা করা হয়েছে। তবে এসব সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। যুদ্ধক্ষেত্রে অচলাবস্থা। বর্তমানে যুদ্ধ অনেকটাই অচল অবস্থায় রয়েছে। রাশিয়া উল্লেখযোগ্য নতুন ভূখণ্ড দখলে সফল হয়নি। ২০২২ সালের মার্চে রাশিয়া ইউক্রেনের ১/৪ বেশি এলাকা নিয়ন্ত্রণে নেয়। পরের মাসে ইউক্রেনীয় বাহিনী কিয়েভ, খারকিভ, সুমি ও চেরনিহিভ অঞ্চল পুনর্দখল করে। ২০২২ সালের মাঝামাঝি পাল্টা অভিযানে রুশ বাহিনীকে খারসন অঞ্চল থেকেও সরিয়ে দেওয়া হয়। গত ৩ বছরে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন এলাকা ১৭.৮% থেকে বেড়ে হয়েছে ১৯.৩%। দোনেৎস্ক অঞ্চলের পোক্রোভস্ক ও মির্নোহরাদ শহর দখলে রাশিয়া প্রায় ১,৫০,০০০ সেনা মোতায়েন করেও ৬ মাসে বড় সাফল্য পায়নি।
ড্রোনই এখন যুদ্ধের মূল শক্তি। জেলেন্সকির নতুন কৌশলের বড় অংশ জুড়ে রয়েছে ড্রোন উৎপাদন বৃদ্ধি এবং অপারেটরদের দক্ষতা বাড়ানো। তিনি বলেন, বর্তমানে যুদ্ধক্ষেত্রে ৮০% লক্ষ্যবস্তুতে আঘাত করছে ড্রোন। শুধু গত এক বছরে ড্রোনের মাধ্যমে ৮,১৯,৭৩৭টি লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে বলে দাবি করেন তিনি। ইউক্রেন সেনাবাহিনীতে এখন একটি পয়েন্ট সিস্টেম চালু হয়েছে। ড্রোন অপারেটররা যত বেশি ও নিখুঁত আঘাত করবেন তত বেশি পুরস্কার পাবেন। ২০২৪ সালের এপ্রিলে চালু হওয়া আরেক ব্যবস্থায় রুশ সামরিক সরঞ্জাম ধ্বংস করলে অর্থ পুরস্কার দেওয়া হয়। একটি ট্যাঙ্ক দখলে সর্বোচ্চ $২৩,০০০ পর্যন্ত পুরস্কার রয়েছে। সম্প্রতি জেলেন্সকি মিখাইলো ফেদোরভকে প্রতিরক্ষা মন্ত্রী নিয়োগ দিয়েছেন, যিনি আগে ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রী ছিলেন। প্রযুক্তি নির্ভর যুদ্ধকৌশল জোরদার করতেই এই পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে। সূত্র আল জাজিরা।